প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সামনে লাইভ ক্লাসে। তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ কি না একটু জানাবে আমাকে। ওকে, আই থিঙ্ক সব ঠিকঠাক, সবাই দেখতে পাচ্ছ। চলো পড়াশোনায় চলে যাই। আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 5 নাম্বার চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু এর প্রোগ্রাম দেখব, ফ্লোচার্ট দেখব, অ্যালগোরিদম দেখব। তার আগে তোমরা যারা ক্লাস করছো তোমরা তোমাদের রোল নাম্বারটা একটু কমেন্টে লিখে দিবে, ঠিক আছে? চলো আমরা পড়াশোনায় চলে যাই। লসাগু এবং গসাগু এর প্রোগ্রাম দেখার পূর্বে আগে লসাগু গসাগু সম্পর্কে আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তাই না? অনেক ছোটবেলায় আমরা লসাগু এবং গসাগু দেখেছিলাম, অনেকে কিন্তু ভুলেও গেছি যে গসাগু কিভাবে বের করতে হয় বা লসাগু কিভাবে বের করতে হয়। ঠিক আছে, চলো দেখে নেই। গসাগু, যার ইংরেজি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, বা যেটাকে অনেক সময় আমরা সংক্ষেপে জিসিডি বলে থাকি, বাংলায় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর ক্ষেত্রে লিস্ট কমন মাল্টিপল, যেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা অনেক সময় সংক্ষেপে এলসিএমও বলে থাকি। এখন গুণনীয়ক বা উৎপাদক কি এবং গুণিতক কি, এটা সম্পর্কে কিন্তু আমাদের আগে জানা দরকার। তারপরে চলে আসবো গসাগু কি, লসাগু কি, এরপরে আমরা চলে যাব প্রোগ্রামে। এখন গুণনীয়ক বা উৎপাদক কিন্তু একই জিনিস। যেমন কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, যেমন ধরো আমরা যদি নেই 20, এই 20-এর জন্য গুণনীয়ক কারা? গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা, যেই সকল সংখ্যা দ্বারা এই 20কে ভাগ করা যায়, 20-এর উৎপাদক বা গুণনীয়ক। যেমন 20কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 20কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 20কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই যে 2, 5, 10 এগুলো হচ্ছে 20-এর গুণনীয়ক বা উৎপাদক। ওকে, এরপরে যদি চলে আসি গুণিতক, তাহলে 20-এর গুণিতক কারা? 20-এর গুণিতক হলো সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে আমরা 20 দ্বারা ভাগ করতে পারবো। যেমন দেখো, যদি আমরা 20 নেই বা 40 নেই বা 60 নেই, দেখো 20কে 20 দ্বারা ভাগ করা যায়, 40কে 20 দ্বারা ভাগ করা যায়, 60কে 20 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সকল সংখ্যা হচ্ছে এই 20-এর গুণিতক। আশা করি গুণনীয়ক কি এবং গুণিতক কি তোমরা সবাই বুঝতে পেরেছ। গুণনীয়ক এবং গুণিতক কিন্তু একই জিনিস। এখন চলে আসো গসাগু বা লসাগু কি। 2 বা ততোধিক সংখ্যার ক্ষেত্রে গসাগু হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যা দ্বারা, যেই সংখ্যাগুলোর জন্য আমি গসাগু বের করতেছি সেই সকল সংখ্যাকে ভাগ করা যায়। কি বলেছি লক্ষ্য করো ভালো করে। 2 বা ততোধিক সংখ্যার ক্ষেত্রে গসাগু হলো সেই বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যা দ্বারা আমি যাদের জন্য গসাগু বের করব সেই সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। ভাগ কিন্তু যে কোনো সংখ্যাকে করা যায়, কিন্তু নিঃশেষে ভাগ করা যায় অর্থ হলো যে ওই সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ আমার 0 আসবে। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে 2টা সংখ্যা নেই, 20 এবং 30। তাহলে এই 20 এবং 30-এর জন্য গসাগু কত হবে? গসাগু হচ্ছে, আমি কি বলেছি, সেই বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যা দ্বারা 20কেও ভাগ করা যাবে, যেই সংখ্যা দ্বারা 30কেও ভাগ করা যাবে।
এখন 20 এবং 30কে ভাগ করার জন্য কিন্তু আমার অনেকগুলো সংখ্যাই থাকতে পারে, যেটা দ্বারা 20কেও ভাগ করা যায়, 30কেও ভাগ করা যায়। আমি সংখ্যা দিয়ে এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। ওকে, এখন দেখো আমি যদি 2 নেই, 2 দ্বারা কিন্তু 20কে ভাগ করা যায় আমরা জানি। আবার যদি 30কে ভাগ করি, 30কেও কিন্তু ভাগ করা যায়। তাহলে 20 এবং 30-এর একটা সাধারণ উৎপাদক কমন উৎপাদক হচ্ছে 2টাকেই আমি ভাগ করতে পারছি। ওকে, তাহলে 20 এবং 30-এর সাধারণ উৎপাদক হচ্ছে 2। ওকে, এরপরে যদি আমি 5 নেই, 5 দ্বারাও কিন্তু 20কে ভাগ করা যায়, 30কেও ভাগ করা যায়। এখন সেই ক্ষেত্রে 5ও একটা সাধারণ উৎপাদক। এরপরে দেখো আমি যদি 10 নেই, 10 দ্বারাও কিন্তু 20কে ভাগ করা যায়, 30কেও ভাগ করা যায়। তাহলে 10 হচ্ছে 20 এবং 30-এর একটা সাধারণ উৎপাদক। এর পরবর্তী আর কোনো সংখ্যা দ্বারা 20 বা 30কে ভাগ করা যায় না। এখন গসাগু এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা হবে? আমি বলেছি কি গরিষ্ঠ সাধারণ উৎপাদক, অর্থাৎ যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, কমন যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা, যেই সংখ্যাটা দ্বারা 20কেও ভাগ করা যাবে, 30কেও ভাগ করা যাবে। তাহলে সেই সংখ্যাটাই, সরি আমি একটু সাউন্ডটা অফ করে নিচ্ছি, আমার মেবি সাইলেন্ট করা হয়নি। ওকে, তাহলে এই 20 এবং 30-এর ভিতরে বৃহত্তম সংখ্যাটা কত, যেগুলো দ্বারা আমি 20 এবং 30কে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 10। তাহলে এই 20 এবং 30-এর জন্য আমার গসাগু কত হবে? 10। এখন আমরা যদি লসাগুতে চলে আসি, তাহলে লসাগু হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা যেই সংখ্যাগুলোর জন্য লসাগু বের করব, সেই সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারবো। কীরকম? যেমন দেখো 20 এবং 30-এর ক্ষেত্রে আমরা যদি 60 নেই, 120 নেই, 240 নেই, 60কে কিন্তু 20 দ্বারা ভাগ করা যায়, 60কে কিন্তু 30 দ্বারা ভাগ করা যায়। আবার 120 যদি নেই, 120-এর ক্ষেত্রে দেখো 120কে কিন্তু 20 দ্বারা ভাগ করা যায়, 120কে কিন্তু 30 দ্বারাও ভাগ করা যায়, রাইট? এরপরে যদি আমি 240 নেই, তাহলে 240কেও কিন্তু 20 দ্বারা ভাগ করা যায়, 240কে কিন্তু 30 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাটা হবে 20 এবং 30-এর লসাগু? লসাগু মানেই কিন্তু বলেছে কি লঘিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে ছোট। যেই সকল সংখ্যাকে আমি এই 20 এবং 30 দ্বারা ভাগ করতে পারবো, এরকম কিন্তু হাজার হাজার সংখ্যা থাকতে পারে, কিন্তু সেই সকল সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটাই হবে এই 20 এবং 30-এর লসাগু। আশা করি সবাই বুঝতে পেরেছো। ছোটবেলায় তো আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন অঙ্ক করেছি, কিভাবে গসাগু বের করা যায় বা কিভাবে লসাগু বের করা যায়। তো আমাদের এখন উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্য হচ্ছে এই লসাগু এবং গসাগু আমরা কিভাবে প্রোগ্রামের মাধ্যমে বের করতে পারি। ছোটবেলায় আমরা অঙ্ক করেছি না, মনে আছে না? যেমন ধরো 20 এবং 30-এর যদি আমরা গসাগু বের করতে চাই, তাহলে 20কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 10। আবার এই 10কে ভেঙে কিভাবে লিখতে পারি? 2 × 2 × 5। আবার 30-এর জন্য কি কি লিখতে পারি? 30কে ভেঙে লিখতে পারি 15। আবার 2 × 3 × 5। তাহলে 20 আর 30কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। এরপরে এদের ভিতরে যে কমন সংখ্যাগুলো পাই, যেমন এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 3 মিলল না, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 2 2 মিলে গেল, 2 নিলাম, 5 5 মিলে গেল, ইন্টু দিয়ে 5 নিলাম, 5 দুগুণে 10। তাহলে জিসিডি লিখলাম। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিজর, যেটাকে আমি গসাগু বলে থাকি। গসাগুকে সংক্ষেপে কিন্তু জিসিডি বলি আমরা অনেক সময়, গ্রেটেস্ট কমন ডিভিজর। আর লসাগুকে কি বলি? এলসিএম বলি, যেটার ইংরেজি হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো 2 × 5 = 10। এখন এটা তো আমরা ছোটবেলায় শিখে এসেছি, সাধারণ অঙ্ক। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা কিভাবে প্রোগ্রামের মাধ্যমে এই গসাগু বা লসাগুকে বের করতে পারি। চলো প্রোগ্রাম দেখে নেই আমরা প্রোগ্রাম দেখব 2টা সংখ্যার জন্য। চাইলে আমরা বেশিও করতে পারি, কিন্তু আমরা আপাতত 2টা সংখ্যার জন্য প্রথমে দেখে নেই গসাগু বের করার একটা প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা শুরু করি। চলো, প্রথমেই আমি হেডার ফাইল লিখে নিচ্ছি, #include
stdio ডট এইচ। এরপরে কি লিখতে হয়, মেইন ফাংশন লিখতে হয়। মেইন ফাংশন লিখে নিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয়, প্রোগ্রামটাকে শুরু করতে হয়। এরপরে প্রোগ্রামের প্রয়োজন অনুসারে আমরা প্রোগ্রামে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করি সেই ভেরিয়েবলগুলোকে আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়, তাই না? এখন প্রোগ্রামে যেই যেই ভেরিয়েবল আমরা ব্যবহার করব সেই ভেরিয়েবলগুলোই কিন্তু কি করব, আমরা উপরে ডিক্লেয়ার করে নিব। তাহলে ধরো ইন্টিজার টাইপের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি, যেটা আমার প্রোগ্রামে ব্যবহার করা লাগবে। আই জে কে নামে আমি 3টা ভেরিয়েবল নিয়ে নিলাম। প্রোগ্রামে কিন্তু আমরা ডাটা নিয়ে কাজ করার জন্যই এই ভেরিয়েবলগুলা ব্যবহার করে থাকি। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা ভেরিয়েবলের ভিতরে, যেহেতু আমরা দুইটা সংখ্যার জন্য গসাগু বের করব, তাহলে আমাদের প্রথমেই প্রোগ্রামের ভিতরে কি করতে হবে, দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। কারণ দুইটা সংখ্যা ইনপুট না নিতে পারলে তো সেই দুইটা সংখ্যা নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে প্রথমেই আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিব। তাহলে ইনপুট নেওয়ার জন্য ফাংশন কি, ফাংশন হচ্ছে scanf। তাহলে ইনপুট নেওয়ার আগে যদি আমরা কনসোলে একটা মেসেজ দেখাতে পারি যে ইন্টার টু নাম্বারস অথবা ইন্টার টু ভ্যালুস, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়। সেই সুন্দর করার জন্য আমরা কি করলাম, printf নামে একটা ফাংশন নিলাম, যেখানে লিখে দিলাম ইন্টার টু নাম্বারস। তাহলে প্রোগ্রামটা রান করলে আমার প্রথমে কি আউটপুট চলে আসবে, ইন্টার টু নাম্বারস, এরকম একটা আউটপুট চলে আসবে। এরপরে আমি ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য scanf নামে একটা ফাংশন ব্যবহার করলাম। এখন এই scanf এর ভিতরে আমি এই যে ফরম্যাট স্পেসিফায়ার, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা প্রোগ্রামে ইনপুট বা আউটপুট দেখানোর জন্য ভেরিয়েবলের মান নেওয়ার ক্ষেত্রে বা ভেরিয়েবলের মান আউটপুট দেখানোর ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে থাকি, তাই না? যেহেতু এই ভেরিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এই কারণে আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা ব্যবহার করতেছি, %d। যদি এখানে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল হতো তাহলে কিন্তু আমরা %c দিতাম, ফ্লোট টাইপের ক্ষেত্রে %f দিতাম, ডাবল টাইপের ক্ষেত্রে %lf দিতাম। এখন আমরা %d দিলাম, কারণ হচ্ছে এই ভেরিয়েবলগুলো আমার ইন্টিজার টাইপের। এখন scanf দিয়ে কিন্তু একটা ভ্যালু আমরা ইনপুট নিতে পারি বা একাধিক ভ্যালু কিন্তু একই সাথে ইনপুট নেওয়া যায়। ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে যে কয়টা ভেরিয়েবলের জন্য আমি সংখ্যা ইনপুট নিব সে কয়টা %d লিখে দিব। %d লেখার কারণ হচ্ছে ভেরিয়েবলগুলো কিন্তু ইন্টিজার টাইপের। এখন আমার টার্গেট হচ্ছে আমি দুইটা সংখ্যা ইনপুট নিব, এই জন্য আমি এখানে লিখলাম 2টা %d, এরপরে ডাবল কোটেশন শেষ করে কমা দিলাম। লক্ষ্য রাখবে এই 2% এর মাঝখানে কিন্তু কখনোই কমা হয় না, তোমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলো। এরপরে দেখো দুইটা ভেরিয়েবলের ভিতরে আমি ইনপুট নিব, এই জন্য এখানে এই অ্যান্ড সাইন দিয়ে দুইটা ভেরিয়েবল, যেহেতু আমি আগেই ডিক্লেয়ার করে রেখেছি i, অ্যান্ড সাইন জে, তাহলে এই প্রোগ্রামটা যখন আমি রান করব তখন এই scanf ফাংশনের মাধ্যমে i নামক ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু ইনপুট যাবে এবং জে নামক ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভ্যালু ইনপুট যাবে। তাহলে দেখো আমরা দুইটা ভেরিয়েবল এর ভিতরে কিন্তু মান ইনপুট দেওয়ার কাজ শেষ করে ফেলেছি। এরপরে একটা কাজ আছে, কাজটা হচ্ছে ইফ। দেখো আমরা ম্যাথমেটিক্সে করেছি একভাবে, এখন এই প্রোগ্রামে করব কিন্তু আমাদের লজিক অনুসারে। এখন কথা হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? প্রোগ্রামের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের কঠিন কঠিন কাজগুলোকে যেন আমরা খুবই সহজে সলভ করে ফেলতে পারি। দেখো এই প্রোগ্রামটা যখন আমরা করা শেষ করে ফেলবো তখন কিন্তু গসাগু বের করার ক্ষেত্রে বা লসাগু বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ঝামেলা হবে না, আমরা শুধু ইনপুট দিব আর এই প্রোগ্রামটা কি করবে, গসাগু বা লসাগু সেটা প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দিয়ে দিবে। আমরা প্রথমেই শিখে এসেছি এই অধ্যায়ের শুরুতে যে প্রোগ্রামিং আমরা কেন করি, আমাদের কঠিন কাজগুলোকে সহজ করার জন্য আমরা প্রোগ্রামিং করি। ওকে, এরপরে দেখো একটা ইফ কন্ডিশন নিলাম। এখন এই যে i এবং j এর ভিতরে দুইটা ভ্যালু আমরা ইনপুট নিব, এই দুইটাকে আমি কম্পেয়ার করব যে কোন সংখ্যাটা আমার ছোট। যেই দুইটা সংখ্যা আমি ইনপুট নিলাম সেই দুইটা সংখ্যার ভিতরে আমি কম্পেয়ার করছি যে কোন সংখ্যাটা আমার ছোট। কারণ কি, দেখো আমি এক্সাম্পল হিসেবে 20 এবং 30কে ধরে নিলাম। এখন 20 এবং 30-এর ভিতরে গসাগু কত হতে পারে? গসাগু যেই সংখ্যাই হোক না কেন সেই সংখ্যাটা কিন্তু কখনোই 20-এর চেয়ে বড় হবে না। খুবই সিম্পল লজিক, খেয়াল করে দেখো যেই দুইটা সংখ্যাই নেই না কেন সেই দুইটা সংখ্যার চেয়ে মধ্যে
ক্ষুদ্রতম সংখ্যা, যেমন 20 এবং 30 তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তাহলে এই 20 এবং 30-এর ভিতরে গসাগু কত হতে পারে? যেটাই হোক না কেন সেই গসাগু কিন্তু কখনোই 20-এর চেয়ে বড় হবে না, কারণ 20-এর চেয়ে বড় কোনো সংখ্যা হয়ে গেলেই আমরা কিন্তু 20-কে আর ভাগ করতে পারবো না। এই জন্য আমি কি করলাম, এখানে একটা কন্ডিশন নিয়ে নিলাম যে কোন সংখ্যাটা আমার ছোট। যেই সংখ্যাটা ছোট আমি ক্যালকুলেশনটা ঠিক সেইখান থেকে শুরু করব। তাহলে আই যদি জে এর চেয়ে ছোট হয়, তাহলে এই যার একটা ভেরিয়েবল নিয়ে রেখেছিলাম কে, এই কে এর ভিতরে আমি কাকে রাখবো? আই কে রাখবো, কে ইকুয়াল টু আই। তাহলে কি হলো, যে যেই সংখ্যাটা ছোট আমি সেই সংখ্যাটাকে আরেকটা ভেরিয়েবল নিয়েছি কে, তার ভিতরে রাখলাম। এখন আই যদি ছোট না হয়, অর্থাৎ আই লেস দেন যে, কেউ প্রথমে ইনপুট দিতে পারে 20 এবং 30, তাহলে ধরলাম আই এর ভিতরে আমার 20 গেল, আর যদি পরে ইনপুট দেয় 30, তাহলে আমার জে এর ভিতরে 30 গেল। এখন কেউ যদি প্রথমে 30 ইনপুট দেয় এবং পরে 20 ইনপুট দেয়, তখন কি হবে সেটার জন্য নিয়ে আসি এলস। অর্থাৎ আই যদি জে এর চেয়ে ছোট না হয়, সেক্ষেত্রে কি করব? কে ইকুয়াল টু জে। অর্থাৎ এই কে ভেরিয়েবলের ভিতরে আমি এই অংশটুকু কেন করলাম? কে নামক ভেরিয়েবলের ভিতরে আমি যেই দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি তাদের ভিতরে ছোট সংখ্যাটা রাখলাম, ছোট সংখ্যাটাকে রাখলাম। এরপরে আবার চলে আসো, এরপরে আরেকটা কন্ডিশন দিব যে এখন আমার এর পরের পার্টটাই মেইন পার্ট অ্যাকচুয়ালি। এখন আমি চেক করব যে এই 20 এবং 30-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেই চেক করার জন্য আমি আবার আরেকটা ইফ নিয়ে নিলাম। এই ইফের ভিতরে আমি কন্ডিশন লিখব যে আই নামক ভেরিয়েবল, আইয়ের ভিতরে কি একটা অবশ্যই ভ্যালু আছে। অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল লিখতেছি, এটাকে কিন্তু আমরা ভ্যালু দ্বারা চেক করব। ওকে, মড কে। এই যে এখানে লিখলাম মডুলাস একটা অপারেটর, যে অপারেটরের কাজ কি? ভাগশেষ বের করা। তাহলে আই এর ভিতরে একটা ভ্যালু আছে, আর আমরা এখানে কে এর ভিতরে একটা ভ্যালু সেট করে নিয়েছি। তাহলে আই নামক এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে তাকে যদি আমরা কে দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষ কত আসবে সেটাকে কম্পেয়ার করব জিরোর সাথে। জিরোর সাথে কেন কম্পেয়ার করব? কারণ ভাগশেষ যদি আমার 0 হয়, তাহলেই কিন্তু আমি বুঝতে পারি যে এই আই নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এই কে নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা দ্বারা ভাগ যায়, নিঃশেষে ভাগ যায়। এখন সেটা কম্পেয়ার করার জন্য আমরা কি করেছি, এখানে ইকুয়াল ইকুয়াল লিখেছি। ইকুয়াল ইকুয়াল একটা রিলেশনাল অপারেটর, যেই অপারেটরটা আমরা দুই পাশের ভ্যালু সমান কিনা সেটা বের করার জন্য ব্যবহার করে থাকি। এখন লক্ষ্য করবে আমরা কিন্তু নর্মালি একটা ইকুয়ালও ব্যবহার করে থাকি। এই একটা ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেই অপারেটর ব্যবহার করা হয় কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য। আর ইকুয়াল ইকুয়াল অপারেটর ব্যবহার করা হয় যে দুই পাশের ভ্যালু আমার সমান কিনা সেটা চেক করার জন্য। এরপরে দেখো আমরা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করলাম। লজিক্যাল অ্যান্ড এটাও একটা অপারেটর, যে অপারেটরের কাজ হচ্ছে, এটা একটা বাইনারি অপারেটর। বাইনারি মানে আমরা জানি 2। তো বাইনারি অপারেটর কাজ হচ্ছে এই দুই পাশে যে কন্ডিশন লিখবো, দুই পাশের কন্ডিশন যদি সত্যি হয় তাহলেই ইফ এই স্টেটমেন্টটা কাজ করবে, যদি সত্যি না হয় তখন কিন্তু কাজ করবে না। এখন এই পাশে দেখো কি লিখেছি, আই মড কে ইকুয়াল ইকুয়াল 0 কিনা। আচ্ছা, এবং এরপরে আরেকটা কি ভেরিয়েবল আছে, যে মড কে ইকুয়াল ইকুয়াল 0 কিনা। এই অংশটাই কিন্তু আমাদের গসাগু বের করার মেইন অংশ। দেখো এই অংশটা কি কাজ করতেছে, যে আমার দুইটা ভেরিয়েবল যে নিয়েছি, এই যে দেখো আই এবং কে, সেই আইকে আমি কে নামক ভেরিয়েবল দ্বারা ভাগ করে দেখতেছি যে আমার ভাগশেষটা 0 হচ্ছে কিনা। আবার জে এর ক্ষেত্রেও আমি কে নামক ভেরিয়েবল দ্বারা ভাগ করে দেখতেছি যে আমার ভাগশেষটা 0 হচ্ছে কিনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন যদি ভাগ যায়, চলো সংখ্যা দিয়ে আমরা ট্রাই করে দেখি যে আমাদের মেলে কিনা। আই এবং জে ধরে নিলাম আমি আই এর ভিতরে 20 ইনপুট দিয়েছি এবং জে এর ভিতরে 30 ইনপুট দিয়েছি। তাহলে আই এর ভিতরে 20, জে এর ভিতরে 30। 20 অবভিয়াসলি 30-এর চেয়ে ছোট। এই পার্টটা যদি সত্যি হয় তাহলে কে এর ভিতরে কত চলে যাবে? 20 চলে যাবে। তাহলে আই এর ভিতরে কিন্তু 20 আর জে এর ভিতরে 30 আছে। আমি কে এর ভিতরে কত সেট করে নিলাম? কে এর ভিতরে সেট করেছি 20। এখন এই ইফ কন্ডিশন দিয়ে আমি চেক করছি যে এই যে আই এর ভিতরে যে 20 আছে, 20 কি কে দ্বারা ভাগ যায় কিনা। 20কে কে দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0, 0 0 সমান। ফাইন, এই পার্টটা সত্যি হয়ে গেল। এরপরে যদি এখানে আসি, দেখো
30 মোটকে 30কে যদি 20 দ্বারা আমি ভাগ করি তাহলে ভাগশেষ আসে 10। 10 তো 0 সমান না, এই পার্টটা কিন্তু সত্যি হচ্ছে না। এখন অ্যান্ডের শর্তই কি ছিল যে আমার দুই পাশের কন্ডিশনই অবশ্যই সত্যি হতে হবে। যেহেতু সত্যি হচ্ছে না, তার মানে আমরা অবভিয়াসলি ধরে নিতে পারি যে 20 এবং 30-এর ক্ষেত্রে গসাগু হবে না। তাহলে যদি না হয় তাহলে অন্য আরেকটা সংখ্যা দিয়ে চেক করব। তাহলে অন্য একটা সংখ্যা দিয়ে কিভাবে চেক করব? এখন লক্ষ্য করো, যদি এটা সত্যি হতো তাহলে আমি এখানে লিখে রাখতে পারতাম না প্রিন্টএফ আমার জিসিডি ইকুয়াল টু %d কার ভ্যালুটা? যদি কে দ্বারা ভাগ যেত, যদি আই এবং জে দুইটা ভ্যালুই আমার এই সংখ্যাটা দ্বারা ভাগ যেত, তাহলে আমি বুঝে নিতাম যে কেই হচ্ছে আমার সেই সংখ্যা যেই সংখ্যা দ্বারা আমি দুইটা সংখ্যাকেই ভাগ করতে পারি। তাহলে কেই হতো আমার গসাগু। এই জন্য আমি এখানে পরের লাইনে কি করলাম, যদি ইফ সত্যি হতো তাহলে প্রিন্টএফ লিখে দিলাম যে গ্রেটেস্ট কমন ডিভিজর, যেটাকে আমি সংক্ষেপে জিসিডি লিখেছি, হচ্ছে আমার কে, এই কে নামক ভেরিয়েবলের যেই ভ্যালুটা আছে। এখন এটা যদি সত্যি না হয়, তখন আমি কি করব, এই ইফের পরে আবার আমি এলসে চলে যাব। আচ্ছা, আমি এটা একটু, যেহেতু নিচে জায়গা নেই, আমি সাইডে লিখে নিচ্ছি। দেখো, এই ইফের পরে আমরা কোথায় চলে আসব, এলসে চলে আসব। এখন এই ইফ যদি কাজ না করে, অর্থাৎ দেখো 20 দ্বারা ভাগ যায়, একটু আগে আমরা দেখলাম, কিন্তু 30 কিন্তু 20 দ্বারা ভাগ যায় না, তাহলে অবভিয়াসলি আমাদের 20 গসাগু না। তাহলে এই এলসে এসে কি করব, কে এর ভিতরে কত ছিল, 20 ছিল, কে ইকুয়াল টু কে মাইনাস 1। কে নামক ভেরিয়েবল থেকে আমি কি করলাম, 1 কমিয়ে সেটা আবার কে এর ভিতরেই অ্যাসাইন করলাম। তাহলে কে এর ভ্যালু ছিল 20 থেকে 1 কমিয়ে 19 হয়ে গেল, কে এর ভিতরে চলে আসলো 19। এখন আমি চেক করব যে 19 দ্বারা 20 এবং 30কে ভাগ করা যায় কিনা। যদি ভাগ যায় তাহলে 19 হচ্ছে আমাদের গসাগু। যদি না যায় তাহলে তারপরে আবার 1 কমিয়ে 18 দ্বারা চেক করব যে 18 দ্বারা ভাগ যায় কিনা, 17 দ্বারা ভাগ যায় কিনা। এভাবে যেতে 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 একটা সময় কিন্তু আমি 10 পাবো। 10 দ্বারা দেখব কি 20কেও ভাগ করা যায়, 30কেও ভাগ করা যায়। তাহলে আমরা কি জানি যে যেই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে আমি ভাগ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে যখনই এটা আমার সত্যি হবে তখনই কিন্তু এই প্রিন্টএফ কাজ করবে। আমরা কিন্তু ইফ এলস স্টেটমেন্ট আগেই পড়ে এসেছি যে ইফ স্টেটমেন্ট যখন কাজ করবে, অর্থাৎ এই কন্ডিশনটা যখন সত্যি হবে, তখনই তার আন্ডারে যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট হবে। যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে ইফ স্টেটমেন্টের আন্ডারে যেই আমি স্টেটমেন্টটা লিখেছি, ঠিক আছে, এইটা কিন্তু আর এক্সিকিউট হবে না। যদি ইফ কাজ না করে তখন এলসে চলে যাবে। এলসে গিয়ে কি করলাম, আমি কে এর ভ্যালু 1 কমিয়ে দিলাম। কমানোর পরে দেখো এখন কি আবার আমার এই ইফের কাছে চলে আসার কথা না, অর্থাৎ ভ্যালুটা যখন আমি 1 কমাবো, কমানোর পরে কিন্তু আবার ঠিক এই কন্ডিশনে আমার চলে আসার কথা। এখন আমি এইখান থেকে এই কন্ডিশনে কিভাবে চলে আসব, এই পার্ট থেকে এই কন্ডিশনে আসার জন্য আমরা গো টু স্টেটমেন্ট নামে একটা কিওয়ার্ড ব্যবহার করে থাকি। দেখো, গো টু, এই গো টু স্টেটমেন্টের কাজ হচ্ছে যে কম্পাইলার যখন প্রোগ্রাম কম্পাইল করার সময় কোনো একটা জায়গায় গো টু স্টেটমেন্ট পায়, তখন ও বুঝে নেয় যে গো টুর পরে নিশ্চয়ই একটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টার থাকতে পারে, সেই ক্যারেক্টারের কাছে ওকে চলে যেতে হবে। এখন ধরো আমি যদি গো টুর পরে লিখে নিলাম অ্যাগেইন, একটা ওয়ার্ড লিখেছি শুধু, তখন কম্পাইলার ঠিক যখন এই জায়গাটাতে আসবে তখন ও কম্পাইলার বুঝতে পারবে যে অবশ্যই আমাকে অ্যাগেইন নামে কোনো একটা লেখা আছে প্রোগ্রামের, ঠিক ওই অ্যাগেইনের কাছে চলে যেতে হবে। তাহলে অ্যাগেইন কোন জায়গায় আছে, দেখো আমাদের কিন্তু ঠিক এই জায়গায় আসার কথা। আমরা এই জায়গার আগে লিখে নিলাম অ্যাগেইন, লিখে একটা কলম দিয়ে নিলাম। লেখার নিয়ম হচ্ছে এটা, গো টু স্টেটমেন্ট ব্যবহার করার সিস্টেম হচ্ছে এটা। তাহলে গো টুর পরে যখনই আমি অ্যাগেইনটা পাবো তখন কোথায় চলে যাব, ঠিক এখানে চলে আসব। তাহলে দেখো কে এর ভ্যালু 19 করে দিয়েছি, 19 করার পরে আবার কোথায় চলে যাব, অ্যাগেইনে চলে যাব, আবার এখানে চলে আসলাম। এরপরে কি আবার 19-এর জন্য চেক করতেছি যে 20 আমার 19 দ্বারা ভাগ করা যায় কিনা, এবং 30 আমার 19 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমার জিসিডি হচ্ছে সেই 19, আর যদি ভাগ না যায় তখন আবার এখানে চলে আসলাম। এখানে চলে এসে আবার ভ্যালু 1 কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আবার ওকে কোথায় বলতেছি, অ্যাগেইনের কাছে চলে যেতে। আবার কোথায় চলে যাবে, এই অ্যাগেইনের কাছে চলে আসবে। এভাবে চেক করতে করতে একটা সময় কে এর ভ্যালু কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। যখন কে এর ভ্যালু 10 হয়ে যাবে তখন দেখো 20 কিন্তু 10 দ্বারা ভাগ করা যায়, 30 কিন্তু 10 দ্বারা ভাগ করা যায়। তাহলে দুইটা পার্ট যখন সত্যি হবে তখন ইফ স্টেটমেন্ট কাজ করবে। ইফ স্টেটমেন্টের আন্ডারে কি আছে, প্রিন্টএফ আছে।
তখন আউটপুটে দেখাবে জিসিডি ইকুয়াল টু কত 10। তাহলে এই এলস স্টেটমেন্ট এখানে শেষ করে দিলাম। এরপরে লিখলাম রিটার্ন 0, আর এরপরে সবার লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেট কার জন্য? এই যে মেইনের পরে যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম আর সবার লাস্টে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। এই হচ্ছে আমাদের গসাগু বের করার প্রোগ্রাম। আমি প্রোগ্রাম করার সময়ই তোমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের কাজ কিভাবে হচ্ছে এটা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তাহলে দেখো প্রোগ্রামটা কিভাবে করলাম আমি আরেকটা ছোট্ট করে ওভারভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এই পার্টে আমরা কি করেছি, দুইটা ভ্যালু আমরা ইনপুট নিয়েছি। দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার পরে এখানে কি করেছি, যেই দুইটা ভ্যালুর ভিতরে যেই ভ্যালুটা ছোট সেই ভ্যালুটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে ইনপুট করেছি। ইনপুট করার পরে এই যে ইফের পরে এসে আমরা কন্ডিশন চেক করছি যে আই এবং জে নামক ভেরিয়েবলের ভিতরে যেই ভ্যালুটা আছে, যেই দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালু আমার এই কে নামক ভেরিয়েবলের ভিতরে আমি যেই ভ্যালু রেখেছি সেটা দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে সেই কে নামক ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। যদি না যায় তখন কে এর ভ্যালু 1 করে কমিয়েছি, কমিয়ে আবার এখানে এসে কন্ডিশন চেক করেছি। প্রতিবার এভাবে কমাতে কমাতে কন্ডিশন চেক করে যেই সংখ্যাটার জন্য ভাগ যাবে সেই সংখ্যাটাকে আমরা কি বলেছি সেটাই হচ্ছে আমাদের গসাগু। তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করে দিয়েছি। এখন লক্ষ্য করো গসাগুর ক্ষেত্রে বুঝতে পারলাম যেভাবে কমাতে কমাতে আমরা এসেছি। তাহলে লসাগুর ক্ষেত্রে কীরকম হবে? গসাগুর প্রোগ্রামটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এই প্রোগ্রামটাকে যদি রান করি, রান করলে আমাদের আউটপুটে কি আসবে? এটা হচ্ছে ধরে নিলাম আমাদের কনসোল। এখানে আমাদের প্রথমেই লেখা আসবে যে এন্টার টু নাম্বারস, এই লেখাটা এরকম আসবে। তারপরে ধরো আমরা এরকম 20 এবং 30 ইনপুট দিলাম। দেওয়ার পরে এখানে সব ক্যালকুলেশন হওয়ার পরে ফাইনালি আমাদের আউটপুট কি আসবে? জিসিডি ইকুয়াল টু 10। ওকে, আশা করি তোমরা গসাগুর প্রবলেমটা বুঝতে পেরেছ, প্রোগ্রামটা বুঝতে পেরেছ। এরপরে চলো লসাগু কিভাবে করা যায় সেটা একটু দেখে নিই। গসাগু বুঝতে পারলে লসাগু একদম সহজ। এই কনসেপ্টটা দুইটা কাছাকাছি। যদি বুঝতে পারো তাহলে লসাগু বোঝার জন্য একদম সময় লাগবে না। দেখো লসাগুর ক্ষেত্রেও আমরা যদি দুইটা সংখ্যার জন্য লসাগু বের করতে চাই তাহলে লসাগুর ক্ষেত্রেও কিন্তু একই রকম। কীরকম? দুইটা সংখ্যা আমরা প্রথমে ইনপুট নিব। তাহলে এই জায়গায় কিন্তু সেম জিনিস, ইন্টার টু নাম্বারস, দুইটা সংখ্যা আমরা ইনপুট দিলাম। এখন দেখো গসাগুর ক্ষেত্রে সেই 20 এবং 30 দিয়ে এই দুইটা সংখ্যা দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি। সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করতে চাইলে বোঝাটা সহজ হয়। এই 20 এবং 30-এর ভিতরে আমাদের গসাগু কিন্তু কখনোই 20-এর চেয়ে বড় হয়নি। অর্থাৎ দুইটা সংখ্যার ভিতরে যে ছোট সংখ্যাটা আছে সেখান থেকে আমরা উল্টা দিকে গিয়েছি। এখন লসাগু কত হতে পারে? লসাগু কিন্তু এই 20 এবং 30-এর ভিতরে যেই সংখ্যাটা বড় তার চেয়ে কখনোই ছোট হবে না, তার চেয়ে কখনোই ছোট হবে না। অর্থাৎ দেখো 20 এবং 30-এর ভিতরে 30 বড়, লসাগু কিন্তু 30 হতে পারে কিন্তু তার চেয়ে কখনোই ছোট হবে না। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কোথায়? এই যে আমরা এখানে লেস দেন সাইন দিয়েছিলাম, অর্থাৎ দুইটা সংখ্যা যে আমরা ইনপুট নিয়েছি এই দুইটা সংখ্যা প্রথমে আমরা বের করেছিলাম যে দুইটা সংখ্যার ভিতরে ছোটকে, আর এখানে আমরা বের করব কি লসাগুর ক্ষেত্রে। এখন কিন্তু আমরা লসাগু বের করতেছি। লসাগুর ক্ষেত্রে দুইটা সংখ্যার ভিতরে বড়কে, যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটাকে আমরা কার ভিতরে ইনপুট দিয়ে দিচ্ছি? কে এর ভিতরে। তাহলে 20 এবং 30-এর ভিতরে 30 বড়, তাহলে কে এর ভিতরে কত ইনপুট যাবে? কে এর ভিতরে ইনপুট যাবে 30। তাহলে 30 যখন ইনপুট যাবে, এখন দেখো এই যে ইফের ভিতরে আমরা 20-কে কিন্তু এই যে আই এবং জে কে ভাগ করেছিলাম কে নামক ভেরিয়েবল দ্বারা। তাহলে লসাগুর ক্ষেত্রে কি করব জানো? লসাগুর ক্ষেত্রে করব হচ্ছে এই কে নামক ভেরিয়েবলের ভিতরে আমরা যেই ভ্যালুটা রেখেছি সেই ভ্যালুটাকে, অর্থাৎ কে নামক ভেরিয়েবলকে আমরা ভাগ করব আই দ্বারা, আবার কে নামক ভেরিয়েবলকে আমরা ভাগ করব জে দ্বারা। তাহলে 20 এবং 30-এর ভিতরে 30 বড়, কে এর ভিতরে কত ইনপুট যাবে? কে এর ভিতরে ইনপুট যাবে 30। এখন আমি 30-কে ভাগ করতেছি 20 দ্বারা, 30-কে ভাগ করতেছি 30 দ্বারা। যদি দুইটা পার্ট সত্য হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের লসাগু হবে সেই সংখ্যাটা। যদি না হয় তখন আমরা কোথায় চলে যাব? এলসে চলে যাব। গসাগুর ক্ষেত্রে আমরা ভ্যালু 1 করে কমিয়েছিলাম, লসাগুর ক্ষেত্রে আমরা ভ্যালু 1 করে বাড়াবো।
তাহলে 30 যদি 20 এবং 30 দ্বারা ভাগ যায় তাহলে 30 হবে আমাদের লসাগু। যদি ভাগ না যায় তখন কি করব, 30 + 1 31 করে দিলাম, তারপর আবার গো টু অ্যাগেইন, আবার আমরা কোথায় চলে যাব, অ্যাগেইনে চলে যাব। আবার চেক করব যে 31 আমার 20 এবং 30 দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমার লসাগু হচ্ছে সেই সংখ্যাটা, যদি না যায় তখন আবার এখানে গিয়ে আমি সেটাকে 32 করে দিলাম। 32-এর জন্য আবার চেক করব। এভাবে যেতে যেতে একটা সময় কত হবে, ভ্যালুটা হয়ে যাবে 60। 60-এর জন্য দেখবা যে 60 কিন্তু আমার 20 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 60 কিন্তু আমার 30 দ্বারাও ভাগ করা যাচ্ছে। আমি কিন্তু সংখ্যা দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাচ্ছি। ওকে, তাহলে এই 60-এর জন্য দেখবা সত্যি হয়ে যাবে, তখন কে এর ভিতরে কত থাকলো 60, তখন ফাইনালি আমার লসাগু আসবে কত, 60। তাহলে গসাগু এবং লসাগুর ভিতরে চেঞ্জ কিন্তু ঠিক আমি যে লাল কালি দিয়ে যে কয়টা জায়গায় লিখেছি ঠিক এতটুকু চেঞ্জ হবে। গসাগুর ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটা বের করে অন্য একটা ভেরিয়েবলে রেখেছিলাম, লসাগুর ক্ষেত্রে দুইটা সংখ্যার ভিতরে আমরা কম্পেয়ার করব যে কে বড়, বড় সংখ্যাটা নিয়ে সেই কে নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এরপরে গসাগুর ক্ষেত্রে আমরা আই এবং জে কে ভাগ করেছিলাম কে দ্বারা, আর লসাগুর ক্ষেত্রে কি করতেছি, কে 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 নামক ভেরিয়েবলকে আই এবং জে দ্বারা ভাগ করতেছি। যদি ভাগ যায় সেক্ষেত্রে আমি আউটপুট দেখিয়ে দিচ্ছি যে সেই কে নামক ভেরিয়েবলটাই হচ্ছে আমার লসাগু। আর এখানে গসাগুর ক্ষেত্রে আমি যেমন 1 করে ভ্যালু মাইনাস করেছিলাম, লসাগুর ক্ষেত্রে কি করেছি, 1 করে ভ্যালু প্লাস করে দিয়েছি। এইটুকুই হচ্ছে গসাগু এবং লসাগুর প্রোগ্রামের ভিতরে পার্থক্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রোগ্রামটা যদি বুঝতে পারো, তোমাদের প্রোগ্রামটা যদি বুঝতে পারো সহজে, তাহলে কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম লেখা খুবই সহজ হয়ে যায়। আমি একটার জন্য তোমাদের ফ্লোচার্ট দেখিয়ে দিচ্ছি যে ফ্লোচার্ট কীরকম হতে পারে। লক্ষ্য করো, ধরো গসাগুর ক্ষেত্রে প্রোগ্রামটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে। এরপরে চলো ফ্লোচার্টে চলে যাই। ফ্লোচার্টের ক্ষেত্রেই প্রথমেই কি করব, শুরু করলাম। স্টার্ট এবং ইন্ডের ক্ষেত্রে আমরা জানি কি যে এরকম ডিমের মতন সাইন দিয়ে প্রকাশ করতে হয়। প্রোগ্রাম থেকে আমরা আসি, এরপরে কি করেছিলাম আমরা, এরপরে ইনপুট নিয়েছিলাম। কি ইনপুট নিয়েছিলাম, আই এবং জে নামে দুইটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু ইনপুট নিয়েছিলাম। তাহলে এখানে লিখলাম ইনপুট আই জে। এরপরে কি করেছিলাম, কম্পেয়ার করেছিলাম। তাহলে কম্পেয়ার যখন করব তখন আমাদের ডিসিশন নেওয়ার মতন একটা ব্যাপার চলে আসবে। আর ডিসিশন নিতে চাইলে তখন আমরা ফ্লোচার্টে কিভাবে প্রকাশ করি, ফ্লোচার্টে তখন আমরা ডায়মন্ড সাইন আকারে প্রকাশ করি। অর্থাৎ আই আমার জেড চেয়ে গসাগুর ক্ষেত্রে লেস দেন দিয়েছিলাম, এটা হচ্ছে আমার গসাগুর ফ্লোচার্ট আমি করতেছি। তো আমার জেড চেয়ে ছোট কিনা, তাহলে এখানে আমার দুইটা ডিসিশন আসতে পারে, ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। যদি আই জেড চেয়ে ছোট হয় তখন আমরা কি করেছিলাম, তখন আমরা কে ইকুয়াল টু আই লিখেছিলাম। যদি সেটা না হয় তখন কি লিখেছিলাম, কে এর ভিতরে আমরা কাকে রেখেছিলাম, জে কে রেখেছিলাম। এরপরে দুইটা থেকে আবার কানেক্ট করে দিলাম। কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, সার্কেল ব্যবহার করলাম। এরপরে দেখো কে এর ভিতরে ছোট সংখ্যাটা আছে, এরপরেই তো আমরা কন্ডিশনটা লিখেছিলাম তাই না, যে আই এবং জে কে কে নামক ভেরিয়েবল দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে এখানে কি লিখব, আই মড কে। এখানে আবার সেই ডিসিশনের মতন আসবে। তাহলে সেই ডিসিশন নেওয়ার জন্য আমি এরকম ডায়মন্ড সাইন নিয়ে নিলাম। এরপরে দেখো আই মড কে ইকুয়াল 0 অ্যান্ড জে মড কে আমার ইকুয়াল 0 কিনা। আচ্ছা, যদি এটা সত্যি হয় তখন আমি কি করেছিলাম, আউটপুটে দেখিয়েছিলাম কে এর মানটা, তাহলে প্রিন্ট কে, দেন আমার এখানে প্রোগ্রাম শেষ, ইন্ড। আর যদি এটা সত্যি না হয় তখন আমি কি করেছিলাম, এলসে চলে গিয়েছিলাম। এলসে গিয়ে আমি কি করেছিলাম, কে ইকুয়াল টু কে মাইনাস 1। এই কাজটা করার পরে আবার কোথায় চলে এসেছিলাম, এখানে এসেছিলাম। তাহলে এটা যদি আমার ইয়েস হয়, তাহলে ইয়েস হলে আমি কে এর মান আউটপুটে দেখিয়েছি। আর এই পার্টটা যদি আমার নো হয়, নো হলে আমি কে ইকুয়াল টু কে মাইনাস 1 অর্থাৎ কে এর ভ্যালু 1 কমিয়ে আবার সেই কন্ডিশনে চলে এসেছি। আশা করি তোমরা ফ্লোচার্টটা বুঝতে পেরেছ। তাহলে তোমরা যদি ফ্লোচার্ট বুঝতে পারো, গসাগুর ক্ষেত্রে ফ্লোচার্ট বুঝতে পারলে লসাগুর ক্ষেত্রেও পারবে। আর ফ্লোচার্ট যখন পারবে তখন দেখবে যে অ্যালগোরিদমও কিন্তু একই রকম, শুধু অ্যালগোরিদমে আমরা একটু বর্ণনা আকারে লিখি, স্টেপ স্টেপ করে লিখি। ঠিক আছে, তাহলে
তোমাদের ধরো একটা বাড়ির কাজ থাকবে যে আমি গসাগুরটা করে দিয়েছি, লসাগুর ক্ষেত্রে তোমরা এই ফ্লো চার্ট দেখবে এবং গসাগু এবং লসাগুর ক্ষেত্রে তোমরা অ্যালগোরিদমটুকু করার চেষ্টা করবে। আশা করি সবাই সলভ করতে পারবে। যদি সলভ করতে না পারো অবশ্যই তোমাদেরকে সলভ করে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছ, গসাগু এবং লসাগুর প্রোগ্রাম এবং ফ্লোচার্টও বুঝতে পেরেছ। এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে। আর তোমরা যারা ক্লাস করেছো আশা করি সবাই জানিয়েছো এখানে কমেন্ট করে সবার রোল নাম্বার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনার পরিস্থিতিতে আসলে সবাই বাসায় থাকার চেষ্টা করবে, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াটাই ভালো। আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।